নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তীর গল্প লেখা হলো না। হ্যালো, আমি নবেন্দু। কেমন আছো নবেন্দু? অনেকদিন খোঁজ খবর নেই। খোঁজ খবর আর কেমন করে নেব বলুন, বড্ড বিপদে পড়েছি। বলো কি বিপদ? বিপদ সাংঘাতিক। মুক্তধারার সম্পাদক বারবার তাগিদ দিচ্ছেন পুজো সংখ্যার জন্য একটা গল্প চাই। পুজো এসে গেল, গল্পটাও মাথায় এসে আছে, কিন্তু বসে লেখবার মতন একটা ঘর পাচ্ছি নে। হেসে বললাম, কেন, তোমাদের বাড়ির ঘরগুলো সব কোথায় গেল? নবেন্দু একটু থেমে চাপা গলায় বলল, বাড়িতে বড় দিদি রয়েছেন যে। সত্যি তো, এ খেয়াল আমার আগেই হওয়া উচিত ছিল। নবেন্দুর বিপদটা বুঝতে হলে তার বড় দিদির একটু পরিচয় দরকার। অল্প বয়সে বিধবা হয়ে তিনি যখন বাপের বাড়ি ফিরে এলেন, তার কিছুদিন পরেই ওদের মা মারা যান। নবেন্দু তখন শিশু, বড় দিদি তাকে মানুষ করে তোলেন। মরবার সময় মা বলে গিয়েছিলেন, ছেলেটাকে তোরই হাতে দিয়ে গেলাম মা, ওকে কোনোদিন চোখের আড়াল করিস নে। মায়ের এই শেষ কথাটি বড় দিদি অক্ষরে অক্ষরে মেনে এসেছেন। নবেন্দু যতদিন ছোট ছিল ততদিন তো কথাই নেই। আজ সে বড় হয়েছে, দুদিন বাদে বিয়ে পরীক্ষা দেবে। এখনো ভোরে উঠে মুখ ধোয়া থেকে শুরু করে রাত 9টায় শুতে যাওয়া পর্যন্ত তার সমস্ত কাজ বড় দিদির চোখের সামনে করতে হয়। খেতে বসে এটা ওটা ফেলে রাখবার উপায় নেই। সামনে বসে বড় দিদি ভালো ভালো স্বাস্থ্যের বই পড়ে আর বড় বড় ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে তিনি ভাইয়ের জন্য একটা আদর্শ খাদ্য তালিকা তৈরি করেছেন। এতটা প্রোটিন, এতটা ফ্যাট আর এতটা ভিটামিন তাকে রীতিমতো অঙ্ক কষে খাওয়ানো হয়। কতক্ষণ সে বাইরে থাকবে তারও সময় একেবারে বাঁধা। কলেজ থেকে ফিরতে 5 মিনিট দেরি হলেই বড় দিদি প্রিন্সিপালকে ফোন করেন, আর বেড়াবার সময় 10 মিনিট পেরিয়ে গেলেই সরকার মশাইকে ছুটতে হয় থানায়। নবেন্দুর আবার একটু লিখবার অভ্যাস আছে, তার জন্য নিরিবিলি বসে দুদণ্ড ভাবা দরকার। কিন্তু ভাবতে বসলেই বড় দিদি ভয়ানক ব্যস্ত হয়ে ওঠেন। বারে বারে এসে গায়ে মাথায় হাত দিয়ে দেখেন। একটু বেশি দেরি হলেই নবীন ডাক্তারকে ডেকে পাঠান। শরীর খারাপ বলে একা থাকতে চাইলে তিনি কিছুতেই পাশ থেকে ওঠেন না। মন ভালো নেই বললে অমনি পুরুত ঠাকুর এসে ভাগবত শোনান, কিংবা ওস্তাদজি শোনান ধ্রুপদ। কাজেই মুক্তধারার সম্পাদক যে নবেন্দুকে সত্যিই বিপদে ফেলেছেন তাতে আর সন্দেহ কি। দিন 5-6 পরে নবেন্দুর সঙ্গে রাস্তায় দেখা। এক গাল হেসে এগিয়ে এলো। বললাম, কি খবর, বড্ড খুশি যে? বেজায় সুখবর দাদা, বর্দি যাচ্ছে কাল। কোথায় যাচ্ছেন? তার কোন ভাসুরপো না কার অসুখ, একদিনের জন্য ভবানীপুর পাঠাবার ব্যবস্থা করেছি। বেশ বেশ, গল্পটা লিখছ তাহলে? আশা তো করি, বলে প্রায় ছুটতে ছুটতে চলে গেল। পরদিন ভোরে উঠেই বড় দিদি নবেন্দুকে ডেকে তুললেন। গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, সন্ধ্যের আগেই ফিরে আসবো, সাবধানে থাকিস, আর বাইরে টোটো করে ঘুরিস নে। নবেন্দু যেন আকাশ থেকে পড়ল। তুমি খেপেছ? এই আমি এক্ষুনি শুয়ে পড়ছি, তুমি ফিরলে তবে উঠব। বড় দিদি গালে হাত দিয়ে বললেন, ও মা, সে কি কথা, সারাটা দিন ঘুমিয়ে কাটাবি? নবেন্দু খানিক ভেবে বলল, বেশ, তাহলে বসে থাকবো। না না না, চুপ করে বসে থাকলেই আবার ভাবতে শুরু করবি। তবে বসবো না, পায়চারি করে বেড়াবো। না, তোকে নিয়ে আর পারা গেল না, সারাদিন পায়চারি করলে পা ব্যথা করবে না? নবেন্দু চিন্তিতভাবে বলল, তা বটে, তাহলে কি করব? বড় দিদি ভরসা দিয়ে বললেন, তোকে কিছু করতে হবে না, যা করবার আমিই করব। নবেন্দু যেন ভয়ানক ভাবনার হাত থেকে রক্ষা পেয়েছে এমনি ভাবে মুখ ধুতে চলে গেল। বড় দিদি তার বোনেদের কাছে কতকগুলো ফোন করলেন। তারপর বাড়ির যত ঠাকুর, চাকর, ঝি, দারোয়ান, সরকার, ড্রাইভার সবাইকে ডেকে
ভাইয়ের সম্বন্ধে নানান রকম নির্দেশ দিয়ে তার ভাসুরপোকে দেখতে চলে গেলেন। সঙ্গে সঙ্গে নবেন্দুর ঘরেও কপাট পড়ল। একটা জমকালো গল্প কদিন থেকে তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সাধারণ ধরনের ঘরোয়া প্লট নয়, ছোটখাটো হাসি, রহস্য কিংবা করুণ রসের কাহিনীও নয়, একেবারে ভীষণ জোরালো লোমহর্ষণ অ্যাডভেঞ্চার। বঙ্গবাসী কলেজের 3rd ইয়ারের ছেলে সুরজিৎ তার 3rd ক্লাসের বোন মীরাকে নিয়ে এরোপ্লেনে আফ্রিকা পাড়ি দিচ্ছে। একেবারে ননস্টপ ফ্লাইট। পথে ঘটবে বিপদ। এরোপ্লেনের ডানা ভেঙে পড়বে গিয়ে তারা নায়গ্রার ধারে দুর্গম জঙ্গলের মধ্যে। সেখানে দেখা দেবে সিংহ, ভালুক, গরিলা আর মানুষ খেকো বুনো মানুষের দল। মীরাকে তারা ছিনিয়ে নিয়ে গিয়ে বসাবে দেবীর আসনে, আর তারই সামনে বলি দেবার আয়োজন হবে নবেন্দুর। তারপর নবেন্দুর গল্প শুরু হলো। এগিয়ে চলল পাতার পর পাতা, কলম ছুটল তীর বেগে। কিন্তু আরব সাগর পাড়ি দিয়ে সুয়েজে পৌঁছাবার আগেই তার ঘরের দরজার কড়াটা করকর করে নড়ে উঠল। বিরক্ত মুখে খুলে দিতেই পুরানো চাকর রামঠনাঠন সেলাম করে বলল, গোসল কা টাইম হো গিয়া। তোমার মাথা হো গিয়া বলে নবেন্দু দুম করে দরজাটা তার মুখের ওপরেই বন্ধ করে দিল। ঘণ্টাখানেক কেটে গেল। গল্পের নায়ক সুরজিৎ আর তার বোন মীরা তখন মিশরের মরুভূমির প্রান্তে এসে দাঁড়িয়েছে। যতদূর দৃষ্টি যায় দিগন্ত জোড়া অনন্ত বালুরাশি। তার উপর আগুন ছড়িয়ে চলেছেন আফ্রিকার মধ্যাহ্ন সূর্য। কলমের গোড়াটা কামড়ে ধরে নবেন্দু এক মুহূর্ত ভেবে নিচ্ছে কেমন করে রূপ দিলে এই ভয়ঙ্কর দৃশ্য তার পাঠকের মনে আতঙ্ক জাগিয়ে তুলবে। হঠাৎ দরজার শিকলটা ঝনঝন করে বেজে উঠল। নবেন্দু টেবিলে বসে চিৎকার করে উঠল, কে? মু নটবর ঠাকুর অছি, তোমার ভাত দেউছি। রাজা করেছ, যাও, ভাত খাবার সময় নেই আমার। বেলা বেড়ে চলেছে, মাথায় জল নেই, পেটে খাবার নেই। নবেন্দু পাগলের মতো কলম চালিয়েছে। উল্কার মতো ছুটে চলেছে সুরজিতের এরোপ্লেন বন, জঙ্গল, পাহাড়, নদী পেরিয়ে। তার গতির নেশার ছোঁয়াচ লেগেছে লেখকের মনে। বাইরের জগৎ ডুবে গেছে অন্ধকারে। ঠিক এমনি সময় ঝংকার দিয়ে উঠল টেলিফোন। নবেন্দুর কলমও যেন ঝাঁকানি খেয়ে থেমে গেল। রুক্ষ গলায় সাড়া দিল, হ্যালো, আমি মেজদি বলছি। কি জন্যে জ্বালাচ্ছ এই দুপুরবেলা? তুই কেমন আছিস? খুব খারাপ। মেজদি আর কিছু বলবার আগেই নবেন্দু রিসিভার রেখে দিল। গল্পের বেগ এবার একটু মন্দা হয়ে এসেছে। সুরজিৎ আর মীরা উড়ে চলেছে নীল নদের উপর দিয়ে। মাথার উপর সীমাহীন নীল আকাশ, পায়ের নিচে তরঙ্গায়িত নীল জল। ওদের মনে পড়ছে দেশ, পেছনে ফেলে আসা জন্মভূমি। মনে পড়ছে আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবদের বিদায় বেলাকার মুখ। নবেন্দুর মনেও জেগে উঠল সেই করুণ ছবি। হঠাৎ তার সমস্ত স্বপ্নজাল ছিঁড়ে দিয়ে টেবিলের ওপর বেজে উঠল ক্রিং 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 ক্রিং। নবেন্দু এক ঝটকায় তুলে নিল রিসিভার। গর্জন করে উঠল, কে আপনি? কে? নবেন্দু? হ্যাঁ আমি তো শেষ দি। কি চাই তোমার? চটছিস কেন? কি হয়েছে তোর? হয়েছে কলেরা, বসন্ত আর টাইফয়েড। ঘটাং করে টেলিফোন রেখে দিয়ে সে ঘরের কোণে ইজি চেয়ারে গিয়ে শুয়ে পড়ল। গল্প লেখার মতো উৎসাহ তখন আর একটুও নেই। দেয়ালের ঘড়িতে টং টং করে 2টো বেজে গেল। নবেন্দুর মাথা দিয়ে আগুন উঠছে, কিন্তু আর তো সময় নেই। সন্ধ্যা না হতেই বড়দিদি ফিরে আসবেন। তার আগে যেমন করেই হোক গল্পটা শেষ করতেই হবে। ক্লান্ত শরীরটাকে কোনো রকমে টেনে নিয়ে সে আবার বসল গিয়ে লিখবার টেবিলে। লেখা চলল, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, ব্যাস। আবার ডেকে উঠল সেই হতভাগা যন্ত্রটা, সেই একঘেয়ে ক্রিং ক্রিং। নবেন্দুর ইচ্ছে হলো এক লাথি মেরে ওটার ভবলীলা শেষ করে দেয়, কিন্তু ততটা জোরও তার গায়ে ছিল না। কোনো রকমে চোংটায় মুখ দিয়ে সাড়া দিল, হ্যালো। জবাব এলো, আমি বিনা। ছর্দি? হ্যাঁ। আমি কেমন আছি জানতে চাও? ভালো আছিস তো? মরতে বসেছি, বুঝলে, মরতে বসেছি। লাইনের ওপার থেকে একটা আঁতকে ওঠার শব্দ শোনা গেল।
সেদিকে ভ্রুক্ষেপ না করে রিসিভারটা ছুঁড়ে ফেলে দিয়ে নবেন্দু সোজা গিয়ে দরজা খুলল। ঠিক সামনেই সিনেমা যাত্রীর মতো সার বেঁধে দাঁড়িয়ে আছেন সরকার মশাই, নটবর ঠাকুর, রামঠনাঠন, দারোয়ান মহাবীর পাঁড়ে আর ড্রাইভার উজাগর সিং। নবেন্দুর মাথায় খুন চেপে গেল। পাশে ছিল একটা আলনা, সেটাকে তুলে নিয়ে গর্জে উঠল, কি দেখছো কি তোমরা? বেরিয়ে যাও, নিকাল যাও। 2 মিনিটের মধ্যে ভোজবাজির মতো বারান্দাটা ফাঁকা হয়ে গেল। নবেন্দুর মনে হলো এ বাড়ির চেয়ে জেলও তার ভালো। এই খবরদারির অত্যাচার আর সহ্য করা যায় না। দেরাজ খুলে কয়েকটা টাকা আর আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে সে নিচে নেমে গেল এবং গেটের সামনে একটা ট্যাক্সি থামিয়ে চেপে বসল। সরকার মশাই তার দলবল নিয়ে কাছেই কোথাও গা ঢাকা দিয়েছিলেন। মনিবকে উধাও হতে দেখে বেরিয়ে এসে দিলেন এক হাঁক। সঙ্গে সঙ্গে তার সাঙ্গপাঙ্গের দল একযোগে লাগিয়ে দিল হল্লা। পাশের বাড়ির লোকেরা মনে করল চোর পালাচ্ছে। তারা লাঠি সোটা নিয়ে তেড়ে এলো। তারপর কিছুক্ষণ ধরে যে ব্যাপারটা চলল তাকে বলা যেতে পারে গলার জোরের কম্পিটিশন। সবাই চেঁচাচ্ছে, কেউ শুনছে না। মিনিট 10, তারপর হঠাৎ সব চুপ। ব্যাপার কি? সবাই অবাক হয়ে দেখল 3খানা জমকালো চেহারার মোটর গাড়ি গম্ভীরভাবে ফটকে ঢুকছে। গাড়ি থেকে একে একে নামলেন মেজদি, শেষদি আর ছোড়দি। তাদের গুটি 15 ছেলে মেয়ে আর গুটি 8 ঝি চাকর। কাউকে কোনো কথা না বলে এবং কোনো দিকে না তাকিয়ে তারা একটা প্রসেশন করে ওপরে উঠে গেলেন। ট্যাক্সিওয়ালা জানতে চাইল, কিধার জানে হোগা? নবেন্দু বলল, চলো যেখানে খুশি। শিখ বাবাজির দাড়ির জঙ্গলে একটুখানি হাসির ঝিলিক দেখা দিল। খানিকক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে হাওড়া স্টেশনে নিয়ে গিয়ে বলল, উতার যাইয়ে। অগত্যা নবেন্দুকে নামতে হলো। সামনেই 3 নম্বর প্ল্যাটফর্মে একটা গাড়ি দাঁড়িয়ে। একখানা যে কোনো স্টেশনের টিকিট কিনে ঢুকে পড়ল এবং সঙ্গে সঙ্গে গাড়িও ছেড়ে দিল। বর্ধমানে নেমে সে প্রথম হাঁপ ছাড়ল। ভরসা হলো এতক্ষণে বড়দিদির হাতের বাইরে আসতে পেরেছে। আশ্রয় জুটল মৃত্যুঞ্জয় কুশারির আদর্শ হিন্দু হোটেল। তারই একটা নড়বড়ে তক্তপোষে শুয়ে 2 রাত কেটে গেল। তার পরদিন সকালে স্টেশনে বেড়াতে গিয়ে একটা খবরের কাগজ কিনে পাতা উল্টোতেই চোখে পড়ল তার নিজের ছবি। তার উপরে বড় বড় অক্ষরে ছাপা 500 টাকা পুরস্কার। ছবির নিচে রয়েছে বর্ণনা। ছেলেটি লম্বায় 5 ফুট 6 ইঞ্চি, ছিপছিপে চেহারা, রং ফর্সা, বয়স 20 বছর। কপালের উপর একটি কাটা দাগ আছে, নাম নবেন্দু মজুমদার। কবিতা এবং গল্প লিখিয়া থাকে, রাগ করিয়া না খাইয়া চলিয়া গিয়াছে। কেহ দয়া করিয়া খোঁজ দিলে 500 টাকা পুরস্কার দেওয়া হইবে। সকলের শেষে আছে, নবু লক্ষ্মী ভাইটি ফিরে আয়, বড়দি না খেয়ে আছেন, ঠিকানা জানলেই টাকা পাঠাবো, মেজদি। নবেন্দুর মনটা কেমন খারাপ হয়ে গেল। হোটেলে ফিরে দেখল ম্যানেজারের ঘরে জোর সভা বসেছে। ম্যানেজার আর তার 3 বন্ধু। সামনে ওই দিনকার খবরের কাগজ। তাকে দেখেই সব হঠাৎ চুপ করে গেল। নবেন্দু কোনো রকমে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। কিন্তু 4 জোড়া চোখ যে তাকে একেবারে গিলে খেতে চাইছে সেটা তার চোখ এড়ালো না। পুজো আর দিন 15 বাকি, এখনো হয়তো সময় আছে। কোনো রকমে কয়েকটা পাতা জুড়ে দিতে পারলে চলে যায় গল্পটা। খাতাটা তার পকেটেই ছিল, বের করে উল্টে পাল্টে দেখছিল নবেন্দু। হঠাৎ দরজায় পায়ের শব্দ শুনে চোখ তুলে দেখল ম্যানেজার আর তার 3 বন্ধু ঘরে ঢুকছেন। নবেন্দুর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। ম্যানেজার একটা খাতা আর কলম বের করে বললেন, মশায়ের নামটা জানতে পারি? কেন বলুন তো? আগে ওটা আমাদের এই খাতায় টুকে রাখতে হয়। এই দেখুন না, হোটেলের সমস্ত বোর্ডারদের নাম ধাম সব এখানে লেখা আছে। নবেন্দু একটুখানি ভেবে নিয়ে বলল, আমার নাম বনমালী সামন্ত। বনমালী সামন্ত? 4 বন্ধুতে মুখ চাওয়াচাই করতে লাগলো। একজন এগিয়ে এসে বলল, ওটা কি লিখছেন, কবিতা? আগে না, একটা গল্প। গল্প? বাহ, দেখি কিরকম গল্প। না, এটা এখনো শেষ হয়নি, বলে খাতাটা মুড়ে নবেন্দু পকেটে পুঁততে যাচ্ছিল। ভদ্রলোক হঠাৎ ছোঁ মেরে কেড়ে নিলেন।
খাতা খুলতেই সকলের ওপরে পাওয়া গেল গল্পের নাম এবং তার নিচেই স্পষ্ট অক্ষরে লেখা শ্রী নবেন্দু মজুমদার। 4 বন্ধুতে বেশ একচোট হেসে নেবার পর ম্যানেজার বললেন, আপনি তো আচ্ছা লোক মশাই। দিদিরা রইলেন না খেয়ে, আর ভাইটি এখানে নাম ভারিয়ে দিব্যি দুবেলা হোটেলের অন্ন সাবার করছেন। রাগ বটে একখানা। আরেক বন্ধু বললেন, যাক, যা হবার তা তো হয়ে গেছে, এবার উঠে পড়ুন। চলো, আমরাও তৈরি হয়ে নিই। ঘণ্টাখানেক বাদে একটা লোকাল আছে, ওতেই সাঁ করে চলে যাওয়া যাক। নবেন্দু গম্ভীর হয়ে বলল, যেতে হয় আমি একাই যেতে পারি, আপনাদের মাথা না ঘামালেও চলবে। ম্যানেজার বললেন, সে কি মশাই, বিজ্ঞাপনটা এখনো দেখেননি নাকি? নগদ 500 টাকা, ভাগে কত পড়ল হে, দেখো তো হিসেব করে। ওদের একজন বলে উঠল, এরা দেখা দেখি কি, পুরোপুরি 125। তখনও সন্ধ্যা হয়নি। নবেন্দুর বাড়ির ফটকে একখানা প্রকাণ্ড ট্যাক্সি এসে দাঁড়ালো। প্রথমে নামলেন আদর্শ হিন্দু হোটেলের ম্যানেজার, তার পিছনে একে একে তার 3 বন্ধু, আর সবার শেষে মাথা নিচু করে নবেন্দু। সরকার মশাই ছুটে এলেন। চারিদিকে হইচই পড়ে গেল। পুরনো চাকর রামঠনাঠন হাউ হাউ করে কেঁদে উঠল। খবর পেয়ে দিদিরা নেমে এলেন এবং নবেন্দুকে ধরে একেবারে বড় দিদির ঘরে নিয়ে তুললেন। তার উঠবার শক্তি নেই। কি একটা বলতে গিয়ে ঝরঝর করে 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ম্যানেজার অ্যান্ড কোম্পানি নগদ 500 টাকা পকেটস্থ এবং পুরো 5 সের লুচিমন্ডা উদরস্থ করে বিদায় নিয়ে গেল। অনেকক্ষণ পর বড় দিদির ঘর থেকে যখন ছুটি পাওয়া গেল, নবেন্দু নিজের ঘরে গিয়ে দেখল তার নামে একটা চিঠি পড়ে আছে। মুক্তধারার সম্পাদক শেষ তাগিদ দিয়েছেন। চিঠি পড়া শেষ হতেই ঝি এসে জানালো বড় দিদি ডাকছেন। অ্যাডভেঞ্চারের আধখানা গল্প তখনও তার পকেটে ছিল। সেটা তুলে নিয়ে ছিঁড়ে জানলা দিয়ে ফেলে দিল। তারপর একটা চিঠির কাগজ টেনে নিয়ে লিখল, সম্পাদক মশাই, মাফ করবেন, গল্প লেখা হলো না। কেন হলো না সে কথা আপনি বুঝবেন না, আপনার তো আর বড় দিদি নেই। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।